আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউয়ের নিয়মিত আয়োজন কৃষিতে হাসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। দর্শক, আজকে একটু ইন্টারেস্টিং ঘটনা দেখাবো আপনাদেরকে। আমরা চলে এসেছি নদীর পাড়ে এবং নদীর পার্বতী যে এলাকাগুলো আছে, যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে শীতের এই সময়টাতে অনেক ধরনের কৃষি চাষাবাদ হচ্ছে এবং এই চাষাবাদের মাধ্যমে অনেক মানুষ আসলে নিজেদেরকে স্বাবলম্বী করছেন। আজকের আয়োজনে আমরা দেখার চেষ্টা করব আমার ঠিক পিছনে যে নদী বেষ্টিত যে জায়গাটি আছে সেই জায়গাগুলোতে মানুষের চাষবাসের চিত্র। তো চলুন দর্শক, দেখে নিই আজকের কৃষিতে হাসিতে যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো নদীর পাড়ে গড়ে ওঠা কৃষির সাম্রাজ্য। দর্শক, আমরা আজকে আপনাদেরকে যে ব্যাপারটি দেখাবো সেটি হচ্ছে নদীর পাশে গড়ে ওঠা কৃষি জমি, অর্থাৎ এই আবাদযোগ্য জমিতে কৃষকরা এমনভাবে চাষাবাস করছেন তারা কিন্তু তাদের নিজেদের ভাগ্য বদল করে দিয়েছেন। আমরা যে জায়গাটিতে আছি সেটি খানোয়া এলাকা এবং সেই খানোয়া এলাকাতে আমরা একজন সফল কৃষকের সাথে কথা বলছিলাম এবং দেখা যাচ্ছে যে এই জায়গাটিতে প্রচুর পরিমাণে তারা সবজি ফলিয়েছেন এবং সবশেষ একদমই সিজন চলে গিয়েছে। এটি হচ্ছে ফুলকপি এবং একটু আগে তার সাথে আমার কথা হচ্ছিল, তিনি বলছেন যে এই সিজনে তারা প্রায় লক্ষাধিক টাকার ফুলকপি বিক্রি করেছেন এবং এছাড়াও কিন্তু নানা ধরনের সবজি চারা এই জায়গাটিতে ফসল ফলিয়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব, আপনারা ঠিক কি ধরনের ফসল এই জমিতে ফলিয়ে থাকেন? আমরা কপি করি, টমেটো করি, আলু করি, বেগুন করি, আমরা উড়ি ক্ষেত করি, সব কিছু জিনিস, মূলা ক্ষেত করি, কদ্দু ক্ষেত করি। এখন কিসের সিজন চলছে? তখন আপনার পৈশাক রুইমু, এর মাঝে আমরা ভেন্ডি রুইমু, কিরা লাগাইমু, শশা, ওইগুলা লাগাইমু। সকাল কখন থেকে কাজ শুরু করতে হয় বা এগুলার সিজন কত? 9টা থেকে আপনার বিকাল 6টা পর্যন্ত আমরা কাজ চলি। 7-8 জন মানুষ আছি, আমরা করতেছি। যে ফসলগুলো ফলিয়েছেন নদীর পাশে এই ফসলগুলো ফলানোর মধ্যে সুবিধাটুকু কি আসলে আপনার? সুবিধা আমরা বালা আছে, বালা সুবিধা আমরা রোয়ার ফসল আমরা পানিগুলো হান্দা থাকে নদীর পারে, সবথেকে আমরা ব্যবস্থা ভালো আছে। আচ্ছা দর্শক, যেটা হচ্ছে যে উঁচু জায়গাতে এই ফুলকপি চাষ করা হয়েছে এবং এই ফুলকপিগুলোর যে দরকার পানির প্রয়োজন খুব বেশি এবং নদী পাশে থাকাতেই তারা যেটা বলছেন যে পানি খুবই সহজলভ্য তাদের জন্য এবং সেটি ফসলেও তাদেরকে অগ্রগামী করে তোলে। আমি এই চাচার কাছে জানতে চাচ্ছি যে এই পুরো সিজনে আপনারা ঠিক কেমন ফুলকপি বিক্রি করেছেন? ফুলকপি বিক্রি করে কি লাভের মুখ দেখেছেন কিনা? জি, ফুলকপি আমরা খুব লাভ হয়েছে। এবার আমরা লাখ টাকার মতন পাইছি। আল্লাহ 20-25 হাজার টাকা খরচ গেছে, লাখ টাকার মতন পাইছি। সব মিলিয়ে 20-25 হাজার টাকা খরচ গেছে। কয় মাসে এই ফুলকপি চলে আসে? 2.5 মাসে আইছে। এই ধরনের ক্ষেত কি আপনারা প্রতি বছরই করেন? প্রত্যেক বছর আমরা ক্ষেত করি এইগুলো। আর এখন আর কি আছে মাঠের মধ্যে? আর কি কি ফসল আছে? এখন আছে আপনার আলু আছে, সরিষা আছে, টমেটো আছে, মরিচ আছে, আমরা বাঁধাকপি আছে, এইগুলা আছে। এখন এই যে ফসলগুলো উৎপাদন করেন সেগুলো আসলে বাজারে বিক্রি করার প্রক্রিয়াটা কি? বাজারজাত কিভাবে করেন? বাজারও তো আমরা বাজারও নিয়ে আমরা পাইকারি হিসাবে, গোটা হিসাবে বেশি পাইকারি হিসাবে। যে ফুলকপিগুলো দেখতে পাচ্ছি এগুলো একটু সাইজে একটু ছোট। শেষ সময় আইছে আপনার, এগুলো এর লাগে ছোট হয়েছে। আগে আগে বড় আছিল, কেজি 1.5 কেজি আছিল, তখন মনে হল আধা কেজি হয়েছে। আপনারা কিভাবে বিক্রি করেন? কেজি হিসাবে বিক্রি করেন নাকি আমরা আপনার পিস হিসাবে বেশি লই। কেমন দাম পড়ে এগুলো? এইগুলা বলা 50, 40, 50, 45 এই নমুনা আমরা পাইকারি বেশি লই। তো আমাদের সিলেটের মাটিতে যে ফসলগুলো উৎপাদিত হয় সেগুলোর আসলে টেস্ট ঠিক কি রকম? টেস্ট খুব ভালো আছে, আপনার ভালো আছে, আমরা ফসল ভালো পাই। দেখাচ্ছিলাম যে খুবই সুন্দর একটা ফুলকপি এবং তারা পাইকারি রেটে বিক্রি করেন। বছরের একদমই শেষ দিকে চলে এসেছে, সিজন শেষ দিকে চলে এসেছে, তারা এখন ভিন্ন ধর্মী কোনো কিছু ফসল ফলানোর জন্য তারা চেষ্টা করছেন এবং যেটা বলছেন যে তারা এখন শাকের দিকে মনোযোগ দিচ্ছেন। আমরা একটু পরে আসলে ক্ষেতের মধ্যেও যাব, ক্ষেতে গিয়ে দেখার চেষ্টা করব যে পরবর্তীতে তারা ঠিক কি ধরনের ফসল এখানে ফলানোর পরিকল্পনা করছেন। দর্শক, নদীর পার্শ্ববর্তী যে জায়গাগুলো আছে এখানে কিন্তু মানুষজন কৃষি চাষ করে স্বাবলম্বী হচ্ছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম খানোয়া এলাকার ফুলকপির চাষে যে বিপ্লব সাধিত হয়েছে সেই বিপ্লবের গল্প। আপনারা যে এই ফুলকপিগুলো চাষ করেন বা অন্যান্য ফসলাদি চাষ করেন এগুলোতে আসলে কোনো ধরনের সরকারি সাহায্য পান কিনা? জি না, আমরা তো এখনো পাইছি না কিছু সরকারি কোনো সার টুর কোনটা পাইছি না। কোনো হেল্প পান না? এটা আপনি নিজেরাই করেন? জি জি, আমরা নিজেরা করছি।
তো কতজন কর্মী এখানে কাজ করেন বা আপনাদের বেনিফিটটা কিরকম হয়? আমরা তো কাজ করছি যে আমরা 6-7 জনে কাজ করছি। আমরা তো কাজ করছি, আমরা পরিশ্রম করলাম, আমরা ফসল ফসলে আমরা রূপ পয়সা দিয়ে যায় ওইগুলা। এমনিতে কখনো কি ফসল মানে প্রত্যাশিত সাফল্য আসে না বা ক্ষতি হয় কোনো কারণে কি এরকম হয়ে থাকে? আমরা যেগুলা করছি আমরা কোনো জাতের ক্ষতি হয়েছে না, আমরা নিজে কাজ করলাম, নিজে পরিশ্রম করলাম, নিজে ফসল বানাইলাম। দর্শক যেটা শুনছিলেন তারা একদমই স্বাবলম্বী, নিজেদের মধ্যেই তারা এইগুলো তৈরি করছেন এবং এখানে আমরা আরো অনেক ফুলকপি দেখতে পাচ্ছি যেগুলো একদমই সৌন্দর্য মণ্ডিত হয়ে একদম ফুলের মতো এই জায়গাটিতে ফুটে আছে। এবং দর্শক আমরা আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করব নদীর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে ঠিক কিভাবে চাষাবাস করছেন এখানকার কৃষকরা এবং কৃষির মাধ্যমে নদীর পাশের জমি ব্যবহার করে ঠিক কিভাবে তারা স্বাবলম্বী হচ্ছেন সেই গল্পটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক খুব সুন্দর ধরনের যে বাঁধাকপিগুলো আছে, এতক্ষণ আপনাদেরকে ফুলকপি দেখাচ্ছিলাম, এখন বাঁধাকপি দেখাচ্ছি। একদমই ক্ষেত জুড়ে সুন্দরভাবে গ্যাপ গ্যাপ করে এই বাঁধাকপিগুলো এই জায়গাগুলোতে চাষ করা হচ্ছে। আমি একটু বাঁধাকপি সম্পর্কে জানার চেষ্টা করব এখানকার যিনি কৃষিকাজের সাথে নিয়োজিত আছেন, যে এই যে বাঁধাকপি আপনারা তৈরি করছেন বা ফলাচ্ছেন, আসলে এই বাঁধাকপির বিশেষত্বটা কি? বাঁধাকপিটা খুব ভালো, বড় হয় বেশি আর খাইতেও খুব স্বাদ। আচ্ছা, ইয়ে কেমন দাম পড়ে বা এগুলো কতদিনে হয়? এগুলা 3 মাসে হয়। দামগুলা ভালো বিকে, 30 টাকা 35 টাকা কেজি বিকে, আমরা বেশিছি। আচ্ছা, এগুলো সিলেটেরই বাঁধাকপি। আমরা এমনিতে সিলেটে দেশের অন্যান্য কোন জায়গা থেকে বাঁধাকপি বেশি আসে? আমরা কি সিলেট থেকেই বাঁধাকপি বা ফুলকপি জাতীয় যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কি আমরা বাজারে দিতে পারি কিনা? যে আমরা সিলেট থেকে আমরা খুব ফুলকপি বাঁধাকপি যায়, আর বাইরে ডিস্ট্রিক্টর ফুলকপি বাঁধাকপি চাহিদাও কম, মানুষে কম খায়, কম চলে। আমরা এগুলা একটু দামে বেশি বিক্রি করি। দামের কারণ কি? আপনারা কীটনাশক ব্যবহার করেন না বা এরকম কোনো কাজ? আমরা কোনো জাতের সার টুর কোনো জাতের ব্যবহার করি না। আমরা একটা জিনিস ফসল খাইতে খুব স্বাদ লাগে, আর বাজারিগুলা নিয়ে আমাদের টেস্ট পায় না, স্বাদগুলা কম বাইরে ডিস্ট্রিক্টে। দর্শক পাশাপাশি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে টমেটো ক্ষেত করা হয়েছে এবং শীতের এই সময়টাতে সব ধরনের সবজি খাওয়ার মধ্যেই মানুষের মধ্যে একটা আগ্রহ, এবং এই সময়টাতে আসলে বাংলাদেশে পুরো বছরের মধ্যে সবচেয়ে বেশি সবজি পাওয়া যায় এবং সবজিগুলো কম দামে পাওয়া যায়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে নদীর পাড়ে গড়ে ওঠা যে কৃষি জমি আছে সেই সব জমিতে এখন টমেটো, ফুলকপি, বাঁধাকপি থেকে শুরু করে নানা ধরনের ফসল কিন্তু চাষ করা হচ্ছে। টমেটোগুলোর গাছগুলো আমি দেখতে পাচ্ছি যে অনেকটাই নুয়ে পড়েছে। গাছগুলো কি এরকমই থাকে নাকি? জি না, এগুলো থাকে না, আমরা সাঙ্গারি দিই, আমরা সাঙ্গালি আমরা সময় দিতাম পারছি না, করে সাঙ্গারি দিছি না, এর লাগে আমরা এগুলা এইরকম রয়েছে আর কি। এগুলো তাহলে আমরা সমস্যা না, জায়গাটা উঁচু আছে, ফসলগুলা ভালো হয়, সুন্দর হয়েছে। এমনিতে এগুলো উঁচু করে দেওয়া হয়, অন্যরা কৃষকরা দেন, আপনারা সেটা দেননি। আচ্ছা, এমন এবার টমেটোর ফলন কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আমরা বীজগুলা আমরা নিজের হাতে তৈরি করিয়া বীজগুলা তুলছি। আমরা টমেটো আমরা বাইরে থেকে বীজ কিনছি না, আমরা নিজের হাতে বীজগুলা তৈরি করিয়া আমরা টমেটো ইয়ে করছি। এখন এই টমেটোগুলো কোন পর্যায়ে আছে? টমেটোগুলো দেখতে পাচ্ছি যে সবুজ, পাকেনি। এগুলো কি পাকার পরে কি লাল হবে কিনা? যে পাকার পরে লাল হবে, লাল হবে। লাল হবে। এগুলো এখনো পাকছে না, পাকার পরে সবুজ লাল হয়ে কেমন দাম পান আসলে আপনারা এই কাজগুলো করার পরে? টমেটোগুলা এইগুলা দাম আছে আপনার 50 টাকা কেজি, এগুলো আমরা বেশি। মৌসুমের চেয়ে এবারে একটু দাম বেশি পাচ্ছেন। দাম বেশি পাচ্ছি। এই টমেটোগুলো কি আলাদা কোনো জাত আছে কিনা? যেহেতু সিলেটের মাটিতে উৎপন্ন করা কোনো জাত, কোনো নামে কি এগুলোকে বলা হয় কিনা? জি, আমরা এগুলা লাগাইছি আপনার রাজা বাইঙ্গন, রাজা। জি, ইপক আমরা লাগাইছি না, ইপক আমরা একটু পরে লাগাইব। এখন খুব সিজন আপনার রাজা বাইঙ্গন খুব ভালো ধরে, খাইতেও খুব স্বাদ। দর্শক যেটা শুনছিলেন যে এই টমেটো সম্পর্কে মোটামুটি সব কথাই উঠে এসেছে এবং এগুলো একদমই সিলেটের টমেটো, যেগুলো একদমই নদীর পাড়ে, নদীর একদমই পাড়ে এই জায়গাটিতে এখানে তৈরি করা হচ্ছে এবং উৎপন্ন করা হচ্ছে। আমরা আপনাদেরকে কৃষিতে হাসি অনুষ্ঠানের মাধ্যমে নদীর পাড়ে গড়ে ওঠা কৃষি জমি আবাদের গল্প দেখানোর চেষ্টা করছি। পাশের যে ক্ষেতগুলো আমরা দেখছি একদমই নিজেদের কাছেই ভালো লাগছে। একই স্থানে টমেটো
তারপরে ফুলকপি, বাঁধাকপি এবং পাশাপাশি এখানে বেগুনেরও চাষ করা হচ্ছে। তবে বেগুনগুলো সম্পর্কে আমি একটু জানার চেষ্টা করব এখানকার যিনি কৃষক আছেন। এই বেগুনগুলো আসলে ঠিক কিভাবে উৎপন্ন করে থাকেন আপনারা? কেমন বাজারে দাম পান? বা এটা কি এমনিতেই হয়ে গেছে নাকি আপনারা প্রফেশনালি এটা করে থাকেন? জি না, আমরা প্রফেশনাল কলেজ করে থাকি। এগুলো আমরা গাছে সেরাইয়া গাছগুলার ছোট থেকে বড় করিয়া এগুলো আমরা ফসল করছি। বেগুনের গাছ আসলে ঠিক কত বড় হয় বা এখান থেকে কেমন বেগুন উৎপন্ন হয়? খুব বেশি বেগুন উৎপাদন হয় আপনার। এগুলো এখন তখন শেষ করার সময় তখন খুব বেগুন গাছও কম আছে আপনার। আমরা বালা দামে বেচেছি, 40 টাকা 35 টাকা কেজি পর্যন্ত আমরা বেচেছি। তখন পর্যন্ত আমরা বেচলাম বেগুন। এটার সিজনটা ঠিক কবে থেকে শুরু হয়েছিল? আরো 2 মাস আগে থেকে শুরু হয়েছে আপনার। তখন খুব শেষ করার সময় আর কি আমরা এখন এগুলা তুলিয়া আমরা নয়া করে লাগাই নিয়ে চেষ্টা করবো আপনার। তো আপনারা যেটা বলছেন যে এই যে ক্ষেতের যে বিষয়গুলো সবগুলো শেষ পর্যায়ে চলে এসেছে। এর পরবর্তীতে এই জায়গাগুলোতে আপনারা বর্ষা মৌসুম বা গ্রীষ্ম আসার আগ পর্যন্ত ঠিক কি ধরনের চাষাবাদ করবেন? পুঁইশাক লাগাই আর ভেন্ডি আপনার লাগাইমি ভেন্ডি এগুলা বাদে আমরা পুঁইশাক লাগাইম আর ভেন্ডিগুলা ক্ষেত করব আর চিরা লাগাইম শশা। অসাধারণ। দর্শক যেটা শুনছিলাম যে আসলে ক্ষেতের চাষাবাদ কিন্তু একদমই থেমে থাকবে না। তারা যেটা বলছেন যে পরবর্তীতে আরো কিছু ফসলও তারা এখানে চাষাবাদ করবেন। দর্শক পাশাপাশি এখানে মরিচেরও ক্ষেত আছে এবং মরিচগুলো সবুজ গাছের পাতার সাথে একদমই মিশে আছে। আলাদা করে কিন্তু খুঁজে পাওয়াটা কষ্টকর হচ্ছে। একই লাইনে একদমই বাঁধাকপি, তারপরে মরিচ এবং টমেটো, বেগুন সবকিছু একই লাইনে উৎপাদন করা হচ্ছে। নদীর ঠিক পাশের যে জায়গাটি আছে এই জায়গা জুড়েই এখানে কৃষকরা চাষাবাদ করছেন এবং আমরা এখানে একটার পর একটা ইন্টারেস্টিং জিনিস পাচ্ছি, যেটা খুবই ভালো লাগছে। এই মরিচগুলো ঠিক কবে উৎপাদন করা শুরু করেছেন এবং এখন কোন পর্যায়ে আছে? এখন খুব শেষ পর্যায়ে আছি। আমরা 2 মাস আগ থেকে মরিচগুলা বিক্রি করতাম। আমরা 60-70 টাকা কেজি পর্যন্ত আমরা বেচে আইছি। তখন আপনার দাম 25-30 টাকা আমরা বেচতাম বিক্রি হচ্ছে। জি জি। এই মরিচগুলো বিশেষত্ব কেমন? কি ঝাল বেশি হয়? যে খুব বেশি জাল আর গাছও খুব বেশি ধরে ফসল। আচ্ছা দর্শক, মজার ব্যাপার, এই ঝাল খেতে যারা আসলে পছন্দ করেন তাদের জন্য বেশ ভালো হতে পারে এই মরিচগুলো, যেগুলো খুব বেশি ঝাল। এই মরিচের কি আলাদা কোনো নাম আছে কিনা আপনাদের এই যে কেউ যেটি উৎপাদন করে থাকেন? নাম আমি সঠিক কইতাম পারা না। মরিচগুলা ভালো, আমরা ফসল ভালো হয় এর লাগে ওইগুলা আমরা ক্ষেত করি। আমরা আগে আর এক বছর আমরা ক্ষেত করছি, ক্ষেত করিয়া খুব ভালো হয়েছি এর লাগে আমরা এইবারও আমরা ক্ষেত করছি। দর্শক, কৃষিতে হাসিতে আমরা কৃষকদের সাফল্যের গল্প দেখাতে চাই এবং আজকে নদীর পাড়ের ঠিক জায়গা জুড়ে যেখানে সবজি চাষ করা হচ্ছে সেখানে কিন্তু সব জায়গাতেই আমরা সফলতার গল্প শুনতে পাচ্ছি। এবারকার যে সিজন আছে সেই সিজনে কিন্তু আবহাওয়া খুব একটা সমস্যা করতে পারেনি কৃষকদের, যে কারণে তারা এই সিজনে লাভবান হয়েছেন। অন্যান্য বছরের তুলনায় কি এই সিজনে লাভের মুখটা একটু বেশি দেখছেন কিনা? অন্যান্য বছর থেকে আমরা এবার লাভের মুখ খুব বেশি দেখতেছি। ভালো ফসলগুলো ভালো, সুন্দর হয়েছে, আবহাওয়াটা ভালো। দর্শক, আমরাও চাই যে এরকম ভাবে যারা চাষাবাদ করছেন তারা যেন সবসময় লাভের মুখ দেখেন এবং বিস্তীর্ণ যে জায়গাটি জুড়ে তারা এখানে চাষাবাদ করেছেন সেই চাষাবাদ সফল হোক, সেটাও কিন্তু আমাদেরও প্রত্যাশা। আমরা নদীর পাড়ে আজকে আছি, ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব যে এখানে কৃষকরা ঠিক কী ধরনের চাষাবাদ করছেন এবং কোন ধরনের চাষাবাদের মাধ্যমে বদলে দিচ্ছেন তাদের নিজেদের ভাগ্য। দর্শক, নদীর পাড় ঘেঁষে কত জিনিস যে উৎপাদন করা যায় সেটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এই জায়গাটিতে আমরা আপনাদেরকে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, মরিচ দেখানোর চেষ্টা করছিলাম। এখানে কিন্তু তারা পেঁপেও উৎপাদন করছেন। পাশাপাশি এই জায়গাটিতে তারা মাল্টা চাষেরও চেষ্টা করছেন। এখানে ছোট ছোট মাল্টা গাছ আমরা দেখতে পাচ্ছি এবং কৃষির পাশাপাশি ফলজ বৃক্ষেরও যে কোনো একটা কিছু করা যায় সেটা নিয়েও তাদের চিন্তা ভাবনাটি, সেটা কিন্তু আমাদের মুগ্ধ করেছে। একটু যদি বলতেন যে আসলে মাল্টা গাছ কেন আসলে লাগানো হয়েছে? লম্বা একটা জায়গা জুড়ে মাল্টা গাছ লাগানো হয়েছে, কেন লাগানো হয়েছে? আমরা মালটা গাছগুলো লাগাইছি। আমরা তো ক্ষেত করছি না, বাইরা ডিস্ট্রিক্টও ক্ষেত করে। আমরা এগুলা আমরা লাগাই, আমরা চেষ্টা করাম ফসল বানাইতাম পারেন। এগুলো এর জন্য আমরা মালটা গাছ লাগাইছি, প্রচুর গাছ লাগাইছি। আমরা বাইরে মালটাগুলো কোথা থেকে সংগ্রহ করলেন, মালটা গাছগুলো, বা এগুলো যে কিভাবে বেড়ে ওঠে সেই সম্পর্কে আপনাদের সম্মুখে কোনো জ্ঞান আছে কিনা? বগুড়া থেকে আমরা সেরাগুলা অর্ডার দিয়ে আমরা আনাইছি।
নাই আমরা এবার আমরা মালটা গাছগুলা লাগাইছি, লাগাই আমরা ক্ষেতগুলা করতেছি। মালটা চাষে আপনারা কখন সাফল্য পাবেন বা মালটা গাছে কবে ফল ধরে? আরো 2-2.5 মাস বাদে ফল আমরা আশা করছি পাইলেই তো। পেয়ে যাবেন। জি, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। কতটি গাছ লাগানো হয়েছে এই জায়গাটিতে? আমরা 250 গাছ লাগাইছি আপনার, 250। 250 গাছ লাগানো জি, হয়েছে। ঠিক কেমন খরচ পড়েছে এই গাছগুলো লাগাতে গিয়ে? অনেক খরচ গেছি আপনার, মনে করেন 50,000 টাকার মতন খরচ গেছে মালটার গাছগুলা লাগাইতে, সেরা নাইতে বগুড়া থেকে আমরা সেরা গুলা নাইছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি নদীর পাড়ের বিস্তীর্ণ যে জায়গাটি এবং সেই পাশ জুড়ে মালটা গাছ লাগানো হয়েছে। প্রায় 250 মালটা গাছের চারা তারা লাগিয়েছেন এবং এই মালটা গাছে ফল আসার জন্য তারা প্রায় 2 থেকে 2.5 মাস অপেক্ষা করবেন এবং অপেক্ষা করার পর এই মালটা গাছে যদি ফল আসে তাহলে সেটা বাজারে বিক্রি করে তারা লাভবান হবেন। এবং কৃষিতে হাসি যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সফল কৃষকদের গল্প দেখাতে চাই। কিন্তু এখানে এসে যেটা দেখলাম যে কৃষকরা অনেক বেশি ডিপ্লোমেটিক, কোনো ধরনের সরকারি সাহায্য ছাড়াই তারা কিন্তু যেটা করেছেন নদীর পাড়টাকে ব্যবহার করে এখানে কৃষিজ যে ফসল আছে সেই ফসলগুলো উৎপাদনের পাশাপাশি ফলজ বৃক্ষ যেগুলো আসলে অনেকেই চিন্তা ভাবনা করেন না যে উৎপাদন করা যায়, সেগুলো কিন্তু তারা করার চেষ্টা করছেন। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আরও কিছু ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক, নদীর পাড়ে জেগে ওঠা যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে নদীর পানি ব্যবহার করে কৃষকরা একদমই কৃষি বিপ্লব ঘটিয়ে ফেলেছেন এবং এখানে দেখতে পাচ্ছি দেশি যে শিম আছে সেই শিমগুলো এখানে তোলা হয়েছে, এনে রাখা হয়েছে। যে দেশি প্রজাতির যে শিম আছে সেই শিমগুলো সম্পর্কে একটু জানাতে চাচ্ছি এখানকার সফল কৃষকের কাছে। চাচা, এই শিমগুলো সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। সিম তো আপনার আমরা এই মরচাং বান দিয়া খেত করি, আমরা খুব লাভবান আছে আল্লাহ দে আমরা। এগুলোর এখন মানে সিজনটা কোন পর্যায়ে আছে? তখন নতুন সিজন আরম্ভ হয়েছে আপনার সিংহর, এই আরো 3-4 মাস আমরা বেচতাম পারবো এই সিং। বৈশাখ মাসও শেষ হইব, এখন আরম্ভ হয়েছে। এগুলোর টেস্ট ঠিক কি রকম? কি খুব ভালো টেস্ট হয় আপনার, আমরা লাভ কৃষক বেশি লাভ হয় এগুলা মাঝে, খরচ কম, যে জিনিসের দাম বাড়ায়। আপনারা কৃষিতে শিমের পাশাপাশি কি আলু চাষ করেন কিনা? যে আলু করি আমরা, আলুও তো লাগা কৃষক ক্ষেত আছে আপনার, এই ক্ষেত আছে, আলু আছে, সৈর আছে, টমেটো আছে, সব তো আছে এই জায়গায় ক্ষেত করতে আমরা। এখন শিমগুলো বাজারে ঠিক কি দামে বিক্রি করা হচ্ছে? 50 টাকা কেজি, 60 টাকা কেজি আমরা পাইকারি বেচতে আছি। পাইকারি বিক্রি করছে। জি, দর্শক, যেটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার, এইখানেই কিন্তু রাখা আছে শিম এবং ফুলকপি, সাথে যদি আলু মিক্স করে দেই তাহলে কিন্তু একটা ভালো তরকারি হয়ে যাবে। এবং এখনই এই সবজিগুলো দেখে আমার দুপুরবেলা ভাত খেতে ইচ্ছা করছে। যদি এগুলি সব মিক্স করে যদি একটা সবজি তৈরি করা হয় সেটা কিন্তু খুবই মজাদার হবে এবং শরীরের জন্য খুবই ভালো হবে। বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান, এরকম একটা প্রবাদ, এরকম একটা উপদেশ সেটা একসময় কিন্তু বাংলাদেশে চালু ছিল। আমাদের চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বিস্তীর্ণ একটা আলুর ক্ষেত এবং এখানে যে নদীর পার্শ্ববর্তী যে জায়গাটি আছে সেই জায়গাতে এখানে আলু চাষও করা হচ্ছে। এই উঁচু স্থানে আলু চাষ করে আপনারা ঠিক কেমন লাভবান হচ্ছেন? আলু ক্ষেতেও আমরা লাভবান হয়েছি, এর জন্য আমরা আলু ক্ষেত করছি আপনার। কি কোন প্রজাতির আলু এখানে পাওয়া যায়, ছোট বড় নাকি? জি না, আমরা বড় আলু, মুন্সিগঞ্জি আলু পাওয়া যায়, আমরা লাগাইছি মুন্সিগঞ্জি আলু। সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। মুন্সিগঞ্জের আলু কিন্তু খুবই বিখ্যাত একটা আলু এবং সেই মুন্সিগঞ্জের আলু ক্ষেতের এই জায়গাটিতে তারা মুন্সিগঞ্জের মতো করে বড় ধরনের আলু তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছেন। আসলে এখন কি নিচে আলু আছে কিনা বা এটা কি পরে পাবেন? পরে পাবো, এখনো সিজন, এখন ছোটগুলা আলু আছে, পরে আরো 1 মাস কি 1.5 মাস পরে আমরা আলুগুলা বড় হয়ে যাবে, আমরা বড়গুলা আলু তুলি আমরা বিক্রি করব। আর এই জায়গাটিতে আলুর যে পাওয়া যায় সেই আলুর দামটা কেমন পান আপনারা বাজারে? এইগুলা দামগুলা 30 টাকা 35 টাকা কেজি আমরা বেশি, আলুগুলা 30-35 টাকা কেজি বেশি। দর্শক, সিলেটের বুকেই কিন্তু চাষ হচ্ছে আলু এবং সেই আলুগুলো খুবই রিজনেবল দামেই তারা বাজারে বাজারজাত করেন। আমার ঠিক পাশেই আলু ক্ষেতের পাশাপাশি সৌন্দর্যমণ্ডিত, বিশেষ করে যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই যেটি হচ্ছে যে সর্ষে ক্ষেত, সেই সর্ষে ক্ষেতও কিন্তু এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ এলাকা জুড়ে, খুবই সুন্দর। এই সর্ষের বিষয়গুলো যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলতেন। সরষে আমরা করছি, খোরাক বাদে আমরা আরবা করছি, খোরা বাদে আমরা খুব ভালো হয়েছে। আমরা সরিষা বিচিগুলা তুলিয়া আমরা তেল পেরাইয়া তেলগুলা বিক্রি করছি। আচ্ছা, এটা কবে পাওয়া যায়, কবে থেকে এটা সিজন শুরু হয় বা কাজ কিভাবে এটার মধ্যে কাজ করতে হয়? এই জমিন ফুলকে চা দিয়া আর আমরা
শরীরগুলা বিচিগুলা ছিটাইয়া আমরা ফসল ওইগুলা গাছ উঠে যায়, ওটা বাদে আমরা ফসল শুকাই গেলে আমরা গাছগুলা তুলিয়া কাটিয়ে আমরা বিচিগুলা লইয়া আমরা তেল ফেরাই আমরা বেচে আমরা তেল বাজারও। তো আপনারা প্রায় কাছাকাছি জমিতে অনেকগুলো জিনিস চাষাবাদ করছেন, কোথাও আলু করছেন, কোথাও সর্ষে ক্ষেত, কোথাও বাঁধাকপি, কোথাও ফুলকপি, এবং এতগুলো বিষয়ে যে জ্ঞান সেটা আসলে আপনারা ঠিক কিভাবে অর্জন করলেন? মানে কি আপনারা কাজের মাধ্যমেই নাকি কখনো কোনো ধরনের প্রশিক্ষণ নিয়েছেন? আমরা কাজের মাধ্যমে আমরা কাম কাজ নাই কি করবো, আমরা ক্ষেতগুলা করি, আমরা খাওয়া দাওয়া করি, আমরা চলি আর কি। এই জন্য আমরা বেকার মানুষ, এর জন্য আমরা ক্ষেতগুলা করি। আমরা ক্ষেত করার আগে আসলে ঠিক কি করতেন? ক্ষেত করার আগে এমনি তো ক্ষেত করা বাদে ধান ক্ষেত, আমরা ধান ক্ষেত করি। আপনি বৈশাখে তো আমরা ধান ক্ষেত করি। দর্শক, করোনাকালীন সময়ের পর থেকেই কিন্তু মানুষ কৃষিকাজে অনেক বেশি মনোযোগ দিয়েছেন। অনেকেই বাধা ধরা যে চাকরিগুলো আছে সেগুলো হারিয়েছেন, যে কারণে কৃষিতে মনোযোগ দিয়েছেন। এবং এখানে আমরা আসার পরে যে ব্যাপারগুলো দেখছি খুবই ইন্টারেস্টিং। একই কাছাকাছি জমিতে অনেক ধরনের ভিন্ন ভিন্ন ধরনের ফসল চাষাবাদ করা হচ্ছে, ফলও চাষাবাদ করা হচ্ছে, যেটা কৃষিতে হাসে অনুষ্ঠানে বলা চলে একটা বিপ্লবী। প্রিয় দর্শক, এই দুপুরের পড়ন্ত সময়ে যেটি আমরা দেখতে পেলাম যে এই নদীর পার্শ্ববর্তী যে এলাকা আছে সেখানে যে সফল কৃষক, যিনি তার নাম বলেননি, আমি আপনাদের তার নামটি জানিয়ে দিচ্ছি, মন্তাজ মিয়ার সফলতার গল্প আপনাদেরকে শোনানোর চেষ্টা করছিলাম, এবং সিলেটে নদীর পাড়ে গড়ে ওঠা যে কৃষি বিপ্লব, সেই কৃষি বিপ্লব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, কৃষিতে হাসি অনুষ্ঠানের মাধ্যমে ঠিক এভাবেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কৃষিতে সব ধরনের বিপ্লবের গল্প। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ফিরের সাথে থাকুন। খোদা হাফেজ।